ইগনো রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 143 এর ইউনিট 11 অ্যান্ড 12 আলোচনা করব। প্রথমেই আমি যেটা বলছি সেটা হচ্ছে ইউনিট 11। ইউনিট 11 এর যে টপিক তার নাম হচ্ছে লিডারশিপ বা নেতৃত্ব। গত কয়েক দশক ধরে যদি দেখি ভারতের রাজনীতির ক্ষেত্রে, সেখানে কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে একটা আধা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, অর্থাৎ এখানে দেখা যায় রাজ্য রয়েছে, কেন্দ্র রয়েছে, কিন্তু কেন্দ্র রাজ্যের তুলনায় অনেকখানি বেশি ক্ষমতা ভোগ করে থাকে। তবে এ প্রসঙ্গে বলা যায় যে ভারত হচ্ছে এমন একটি গণতান্ত্রিক দেশ যেখানে বহুদলীয় শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। এবং গত কয়েক দশকে দেখা যায় যে যদি প্রথমে ভারতের রাজ্যগুলির যদি চিত্র আমাদের কাছে আসে, সেখানে দেখা যায় যে এই রাজ্যগুলি নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কি লক্ষ্য করা যায়? দেখা যায় যে নির্বাচনী রাজনীতিতে কিছু কিছু প্যাটার্ন বা কিছু কিছু যে ধরনের পদ্ধতি ছিল, সেগুলো কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। জোট সরকার জাতীয় বা রাজ্য স্তরের নেতাদের সাথে আঞ্চলিক যে ছোট ছোট দলগুলো রয়েছে, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে জোটবদ্ধ হচ্ছে বা ফ্রন্ট গঠন করছে। ইউপি বা উত্তরপ্রদেশের মতো কিছু রাজ্যে যদি রাজ্য রাজনীতি লক্ষ্য করা যায়, সেখানে দেখা যায় যে একক বর্ণের নেতাদের নেতৃত্বে ছোট দল বা দলগুলো ক্রমবর্ধমান ভূমিকা পরিলক্ষিত হয়ে থাকে। উল্টো দিকে বিহার এবং তামিলনাড়ু, এই দুটো অর্থাৎ বিহার আর তামিলনাড়ুর ক্ষেত্রে যদি রাজ্য দুটির কথা বলা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে অর্থ এবং অপরাধের ভূমিকা কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে ভীষণভাবে অঙ্গাঙ্গিভাবে শুধু জড়িয়ে গেছে তা নয়, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে অর্থ এবং অপরাধের দুটি ভূমিকাই কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যেটা গণতান্ত্রিক দেশের পক্ষে কোনো একটা কাম্য নয়। এছাড়া ১৯৯৫ থেকে ২০০৭ সালের মধ্যে যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে সেখানে সাধারণত বিজেপির সহায়তায় ৪ বার সরকার কিন্তু গঠিত হয়েছে ইউপিতে। উত্তর-পূর্ব ভারতে ইউপিতে না, যেখানে কেন্দ্রে। উত্তর-পূর্ব ভারতে আঞ্চলিক দলগুলো যেগুলো রয়েছে, সেগুলো নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স গঠন করে থাকে। সাধারণত জাতীয় যে দলগুলি রয়েছে বা ন্যাশনাল পার্টিগুলো রয়েছে, সেগুলো সাধারণত দেখা যায় যে সামাজিক এবং সাংস্কৃতিক, অর্থাৎ তাদের স্বীকৃতির দাবি মেনে নেতাদের চাপ দিতে থাকে যে কি হচ্ছে প্রতীক এবং সামাজিক ন্যায় বিচারের জন্য। বেশ কয়েকটা দল আছে, যেমন দক্ষিণ ভারতে যেমন এডিএমকে আছে, পিএমকে আছে, এমটিএমকে আছে বা এমআইএমকে আছে, যারা পৃথক নেতাদের নেতৃত্বে এবং নির্দিষ্ট বর্ণের সাথে চিহ্নিত। তামিলনাড়ুর নির্বাচনী রাজনীতিতে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক দল এবং ব্যবসায়ী গ্রুপগুলোর মধ্যেও একটা সম্পর্ক রচিত হয়। কেন না, ব্যবসায়ী গোষ্ঠীগুলো বা গ্রুপগুলো যারা রয়েছে, তারা সাধারণত দেখা গেছে নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য তাদের ভূমিকা থাকে। কেননা তারা দেখা যায় যে পার্টি ফান্ডে তারা অনেক সময় অনেক টাকা দিয়ে থাকে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ইত্যাদি যে কারণ আছে, এই কারণগুলো কিন্তু নির্বাচনী রাজনীতিকে অনেকখানি প্রভাবিত করে থাকে। রাজ্য নির্বাচনের সমস্যা যদি কথা বলতে হয়, সেখানে দেখা যায় যে নির্বাচনে জনগণের পছন্দ নির্ধারণ করে নানা বিষয়। একটা বিষয়ের উপর নির্ভর করে নির্বাচন প্রক্রিয়া কখনো চালিত হয় না। এই বিষয়গুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেগুলো ভীষণভাবে যুক্ত থাকে দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি ও সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক পরিস্থিতির সঙ্গেও। এর মধ্যে কতগুলো বিষয় আজকে ভারতের রাজ্য রাজনীতির প্রক্রিয়ায় খুব উঠে আসছে, যেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপকতা বা প্রাপ্যতা, মূল্য বৃদ্ধি বলা যায়, স্কুল, কলেজ, হাসপাতাল তার
প্রসার, সড়ক পরিবহন ব্যবস্থা কতখানি ভালো আছে বা তার সুবিধা, সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, কল্যাণমূলক কর্মসূচি, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, বিভিন্ন সামাজিক যে গোষ্ঠীগুলো রয়েছে সেই সমস্ত সামাজিক গোষ্ঠীর ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক প্রতীকের স্বীকৃতি, শাসন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু রাজনীতিতে ভীষণভাবে প্রভাবিত করে থাকে। আমি বলেছিলাম ভারতবর্ষে বহুদলীয় শাসন ব্যবস্থা দেখা যায়, শুধু কেন্দ্রেও নয় রাজ্যেও পরিলক্ষিত হয়। সুতরাং দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতারা এই বিষয়গুলির ওপর গুরুত্ব আরোপ করে সাধারণত কি করে থাকে বলা যায় যে তারা জনগণকে কি করার চেষ্টা করে, প্রভাবিত করার চেষ্টা করে, শুধু তাই নয় তাদের অর্গানাইজ করার চেষ্টা করে বা সংগঠিত করার চেষ্টা করে। 1990 দশক থেকে দেখা গেছে দলিত এবং উত্তরে ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং বিজেপির সাথে চিহ্নিত রাজনৈতিক দলগুলির উত্থানের সময় বা বর্ণ সম্পর্কিত ন্যায় বিচার সংক্রান্ত যে সমস্যাগুলোর আগে থেকে দক্ষিণ ভারতে বিশেষভাবে পরিলক্ষিত হতো, বিশেষ করে তামিলনাড়ুতে, সেগুলো কিন্তু উত্তর এবং সর্বভারতে সারা ভারতেও পরিলক্ষিত হয়ে থাকে। এই জাতীয় দলের সাংস্কৃতিক বিভিন্ন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকে এবং সেখানে দেখা যায় যে তখন দেখা যায় এই সমস্ত বিষয়গুলি সাধারণত নির্বাচনী প্রক্রিয়ার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায়। গত কয়েক দশক বা বছর ধরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে বিজেপি, যেহেতু এখন বিজেপি গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট হিসেবে সেখানে রয়েছে, কয়েক দশক তারা পার করেছে, সুতরাং দেখা গেছে যে বিজেপির সাংস্কৃতিক সংহতির একটা বড় পরিবর্তনের সাক্ষী রয়েছে। বিভিন্ন নির্বাচনে রাজ্য জুড়ে বিজেপি ক্রমবর্ধমান জোট ভাগকে অনেকে দলের কৌশলের লক্ষ্য হিসেবেও মনে করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় বর্তমানে নর্থ ইস্টার্ন স্টেটস বা উত্তর পূর্ব ভারতে আঞ্চলিক এবং জাতিগত পরিচয়, এনআরসি যেটার কথা, বা রাজনৈতিক পরিচয় ইত্যাদি নির্বাচনী প্রচারের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। যেমন মানে আমি কোনো বিতর্কেই না গিয়ে বলছি, যেমন আছে যে বিজেপির একটা প্রধান কর্মসূচি হচ্ছে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করা অযোধ্যায়। সুতরাং সেখানেও সেই বিষয়টিও বলা যায় যে দেশের রাজনীতি, দেশের সাংস্কৃতিক, সামাজিক সমস্ত কিছুকে যথেষ্ট প্রভাবিত করে থাকবে। এছাড়াও দেখা যায় একইভাবে উত্তরাখণ্ড বলতে পারো, ঝাড়খণ্ড বলতে পারেন, বা ইত্যাদি যে সমস্ত তেলেঙ্গানা অঞ্চলগুলো রয়েছে সেগুলো দেখা গেছে যে এখানে কিন্তু এই জাতিকরণ বিষয়টিও খুব গুরুত্ব পাচ্ছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় তার যথেষ্ট গুরুত্বতা রয়েছে। আঞ্চলিক পরিচয় নিজেদের দাবিতে বা কিছু অঞ্চল অভিযোগও করে থাকে এই ধরনের যে তাদের অঞ্চলগুলো হয়তো অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় অতটা কেন্দ্রীয় সরকার বা অন্যান্য সরকারের নেতৃত্বের দ্বারা তারা সেই ধরনের গুরুত্বতা বা ইম্পর্টেন্স পাচ্ছে না, বরং তারা বৈষম্যের শিকার হচ্ছে। এগুলো কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বতা পেয়ে থাকে। এছাড়াও বিগত কয়েক বছর ধরে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার ভূমিকা বৃদ্ধি, কার ভূমিকা, সংবাদপত্রের ভূমিকা বৃদ্ধি হচ্ছে, বা সরকারগুলি তাদের নীতিগুলোকে বড় বড় যে পাবলিশিং হাউস আছে, হোর্ডিং আছে, তাদের সঙ্গে জনপ্রিয় করার চেষ্টা করে। নিশ্চয়ই করে না, আমরা নিশ্চয়ই পরিলক্ষিত করে অনলাইন অফলাইন সব ক্ষেত্রে কিন্তু তা লক্ষিত হয়ে থাকে। এছাড়া আজকের রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় বিজ্ঞাপন এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যার ব্যবহার সম্পর্কে জনগণ যথেষ্ট কনসাস এবং সচেতন হচ্ছে এবং বিভিন্ন দলের মধ্যে সেক্ষেত্রে প্রোপাগান্ডা বা প্রচারণাও যথেষ্টতা গুরুত্বতা পাচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন দলগুলো রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায়, ছোট দল বড় দল সব দলই, কেন্দ্রের শক্তিশালী দল সব দলই কিন্তু আজকে কিন্তু মিডিয়াকে যথেষ্ট বড় একটা হাতিয়ার হিসেবে মনে করছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 1990 দশক থেকে নেতৃত্বের ক্ষেত্রে কি পরিবর্তন দেখা যায়।
1990 দশকের নেতৃত্বের বৈশিষ্ট্যকে যদি আমরা পরিমার্জন বা অ্যানালাইজ করি, সেই সময় দেখা যাচ্ছে যে ওই বৈশিষ্ট্যগুলোকে উই হ্যাভ টু গো থ্রু ফার্স্টলি ফর অল দিস ক্যারেক্টারিস্টিক্স, এবং এই সময় রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটটা কিরম ছিল বা ব্যাকগ্রাউন্ডটা কি ছিল তা বিচার করলেই তবেই এই বৈশিষ্ট্যগুলোকে ভালোভাবে অনুধাবন করা যাবে। যেমন 1950 এবং 1990 দশকের মধ্যে যদি দেখি, 50-এর দশকের কথাটাই রাদা বলবো, সেখানে জওহরলাল নেহেরুর নেতৃত্বের দ্বারা যে সংজ্ঞায়িত যে রাষ্ট্রের কনসেপ্টটা ছিল, সেটার মধ্যে দেখা যায় যে রাষ্ট্রের ভূমিকা দেশের পলিসি ফ্রেমিং এর ক্ষেত্রে, নীতি প্রণয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে যথেষ্ট সেটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল বা প্রভাবশালী ছিল। কিন্তু যেটা 50-এর দশকে নেহেরু বলেছিল এবং সেটার ব্যাপ্তি প্রায় আমরা 90-এর দশক পর্যন্ত দেখতে পাই। কিন্তু 1991 সালে নেতৃত্বে পরিবর্তিত প্রেক্ষাপটে সেক্ষেত্রে সেটা কিছুটা পরিবর্তিত বা চেঞ্জেস হয়ে যায়। প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও, অর্থমন্ত্রী মনমোহন সিং, তার সাথে কি হচ্ছে যে তখন রিফর্মেশন বা সংস্কারের কথা বলা হয়। সংস্কারগুলি দেশের উন্নয়ন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাষ্ট্রের নিশ্চয়ই ভূমিকা আছে, কিন্তু রাষ্ট্রের পাশাপাশি একটা মার্কেট ইকোনমি, আমরা তো সবসময় বলে থাকি আজকে ওপেন মার্কেট ইকোনমি বা খোলা বাজারি অর্থনীতি, সুতরাং বাজারেরও একটা বড় ভূমিকা সেখানে রয়েছে। মনমোহন সিং পরে 2004 থেকে 14 সাল প্রায় 10 বছর প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই সময় কিন্তু রাজনীতিতে কিছুটা সিনারিও বা কিছুটা ছবি পরিবর্তিত হয়েছে। বিশেষ করে কাদের কারা পরিবর্তিত হয়েছে, সেখানে দেখা গেছে যে কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে দেশের রাজনৈতিক পটচিত্র কিছুটা পরিবর্তিত হয়। কোন কোন বিষয়ের উপর গুরুত্বতা পেয়েছে, দ্যাট ইজ দ্য বর্ণ, অর্থাৎ সেখানে দলিত এবং ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ধর্ম, রিলিজিয়ান এবং ওমেন, এদের উপরে গুরুত্ব দিয়ে এই সময় নেতৃত্বের ক্ষেত্রে কিছু যেটা বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত করে থাকি, সেটা হচ্ছে ওবিসি এবং দলিত নেতৃত্বের নতুন প্রজন্মের সৃষ্টি হয়, তারা এগিয়ে আসতে থাকে। এছাড়া ওমেন লিডারশিপ, সেটাও কিন্তু খুব বড়ভাবে গড়ে উঠেছে, নারী নেতৃত্ব। এছাড়াও নেতৃত্ব গঠনে রাজবংশী, অর্থাৎ তাদের কি ভূমিকা, বা রাজবংশী না রাজবংশ, অর্থাৎ যারা রাজা ছিলেন তাদের আজকে বর্তমানে তারা কি রোল প্লে করছেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভূমিকাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যা ধর্মভিত্তিক জাতীয় সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে তাৎপর্যটা রয়েছে, তাকে কি করে থাকে, আন্ডারলাইন করে থাকে। স্বাধীনতা উত্তর ভারতে যদি নারীদের ক্ষেত্রে দেখতে পাই, জাতীয় পর্যায়ে বা ন্যাশনাল লেভেলে লক্ষ্য করা যায়, এবং রাজ্য স্তরে বা স্টেট লেভেলেও অনেক এক্সাম্পল রয়েছে। যেখানে রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলের প্রধান, সেখানে সাংসদ সদস্য বা বিধানসভার সদস্য, প্রধানমন্ত্রী, মন্ত্রীরা সবাই কিন্তু সকলেই কিন্তু এই রাজনৈতিক বা পলিটিক্যাল ফ্যামিলির মধ্যে ইনকর্পোরেটেড, অর্থাৎ রাজনৈতিক পরিবারের অন্তর্গত। তার অর্থটা কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় যে এই ধরনের পরিবারের সমস্যায় কে হচ্ছে যে দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানে এই সদস্যরা, এই পরিবারের সমস্ত সদস্যরা দেশের যে বলতে পারেন রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, পলিটিক্যাল অর্গানাইজেশন রয়েছে, তাতে তারা কিছু না কিছু ভূমিকা পালন করছে। সমসাময়িক নেতাদের মধ্যে কেউ তাদের পরিবারের তৃতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের সদস্যরা যারা বিভিন্ন পদে রাজনীতিতে রয়েছে। যেমন আমরা কংগ্রেসের কথা বলতে পারি, এটা প্রায় হেরিডিটারি, অর্থাৎ বংশানুক্রমিক ভাবে আসছে, এবং সেই কারণে প্রায় তৃতীয়, চতুর্থ পর্যায়ে দেখা যায় যে বলা যায় যে সদস্যরা বিভিন্ন ধরনের পদে রাজনীতিতে রয়ে গেছে। এরপরে আমরা বলি এই যে রাজবংশ আমরা বলছি বা খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটির কথা বলছি, সেখানে বলা যায় যে এই রাজবংশ এবং গণতন্ত্রের মধ্যে কি কোনো একাত্মতা আছে বা কোনো সম্পর্ক আছে? সে সম্পর্কে বলতে গিয়ে বলা যায় যে ভারতের রাজতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি খুব অগ্রণী বই রয়েছে, যেখানে বলা হচ্ছে ডেমোক্রেটিক ডাইনাস্টি, স্টেট, পার্টি অ্যান্ড ফ্যামিলি ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। এই গ্রন্থে তিনি ইন্ডিয়ান পলিটিক্স, এবং এটা বেরিয়েছিল কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে।
সেখানে দেখা যাচ্ছে যে কাঞ্চন চন্দ্র দ্বারা সম্পাদিত এই বইতে এখানে গণতন্ত্রের রাজবংশকে অর্থাৎ একটা জাতি গণতান্ত্রিক রাজবংশ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজবংশ রাজনীতি দুটি সাধারণত আধুনিক রাজনৈতিক প্রতিষ্ঠান এই হিসেবে আমরা পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে দেখাতে পারি। রাজ্য এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যে কাঠামো রয়েছে সেই কাঠামোকে বলা যেতে পারে যে মধ্যে একটা আকৃতি ধারণ করে। রাজনৈতিক পরিবারগুলো এই প্রত্যাশা নিয়ে তারা পলিটিক্সে জয়েন করতে আসে এই কারণে যে রাষ্ট্রীয় যে কার্যকলাপ রয়েছে, ফাংশন রয়েছে, তাদের সাথে তাদের যোগসূত্র কি হচ্ছে, কানেকশন থাকবে এবং যোগসূত্র তাদের এবং তাদের প্রত্যাবর্তন সুনিশ্চিত করে। রাজনৈতিক নেতাদের সাংগঠনিক যে দুর্বলতা রয়েছে, অর্গানাইজেশন ক্যাপাবিলিটি, সেক্ষেত্রে কারণে রাজনৈতিক বলা যায় যে পরিবারের যারা মেম্বার বা সদস্যরা তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পাওয়ার সম্ভাবনা কি হয়ে যায়, বেড়ে যায়। এখন বলা যায় নির্বাচনে ভোটাররা রাজ্য এবং রাজনৈতিক দলগুলির কাঠামোর ক্ষেত্রে অনেক সময় তারা হেরিডিটারি অর্থাৎ বংশ বা ক্রমানুভাবে রাজনীতি থেকে সদস্যদের বেছে নেয়। যেমন আমরা কংগ্রেস সরকারের কথা বলতে পারি। যেমন কংগ্রেসের ক্ষেত্রে তোমাকে ছিল প্রথমে ছিল মানে বলা যায় যে ইন্দিরা গান্ধী, তারপর রাজীব গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া, এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে কি রয়েছে, একটা বংশবাদী রাজনীতি এই কনসেপ্টটা কিন্তু রিফ্লেক্টেড হয় বা পরিলক্ষিত হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে যে সুতরাং দেখা যায় যে এরপরে আমরা যেটা বলবো যে রাজবংশ এবং এখানে ভোটাররা নির্বাচনে ভোটাররা রাজ্য এবং রাজনৈতিক দলগুলির কাঠামোর আলোকেই সাধারণত এই বংশবাদী রাজনীতি থেকে সদস্যদের বেছে নেওয়া হয়। এবং সেক্ষেত্রে আমরা এখানে ইংরেজ মানে পার্লামেন্টের কথাও বলতে পারি, যেমন সেখানে রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং রয়েছে তোমার হাউস অফ লর্ডস এন্ড হাউস অফ কমন্স। এখানে রয়েছে লর্ড সভা এবং কমন সভা এবং লর্ড সভা, সেখানে দেখা যায় যে কোনো প্রতিদ্বন্দ্বিতা লক্ষিত হয় না এবং সেখানে দেখা যায় এই লর্ড সভায় কিন্তু যে আমি কেন আনলাম প্রসঙ্গটা, এখানে যে কক্ষটা রয়েছে সেটা কিন্তু হেরিডিটারি কনসেপ্ট অর্থাৎ বংশানুক্রমিক ভাবে কি রয়েছে সেখানে, তাই সেই মানে বংশবাদী সদস্যরা সেইভাবে নির্বাচনে অংশগ্রহণ করে থাকে এবং সেখানে দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক দলগুলো সেই ক্যালকুলেশনেও খেলে থাকে এবং সেই কারণে যে আজকে এই যে রাজনৈতিক দলগুলো কারণ বংশবাদের রাজনীতিকে অনেক সময় পেছিয়ে নেওয়া হয়ে থাকে, যেটা ব্রিটেন ফিটেনে তো আছে, ভারতবর্ষের ক্ষেত্রেও যথেষ্ট রয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নারী নেতৃত্ব। উদাহরণ হিসেবে আমরা দুজন নেতার নেত্রীর কথা বলবো। একটা হচ্ছে মায়াবতীর কথা আমরা বলতে পারি। উত্তরপ্রদেশে জন্ম হয়েছিল 1956 সালে এবং বহুজন সমাজবাদী নেতা হিসেবে তিনি অনেক দিন ছিলেন এবং দেখা গেছে যে 1995 থেকে 2007 এর মধ্যে 4 মেয়াদে ইউপি মুখ্যমন্ত্রী তিনি হয়েছিলেন। এখন বলা যায় যে তিনি ভীষণভাবে আম্বেদকরের মতাদর্শের দ্বারা ভীষণভাবে ইনফ্লুয়েন্সড ছিলেন বা প্রভাবিত ছিলেন এবং তিনি দলিত ও বলা যায় যে তিনি হচ্ছে পিছিয়ে পড়া সমাজের দলিত এবং কি হচ্ছে অনগ্রসর শ্রেণীর কল্যাণের যে কর্মসূচি রয়েছে তা প্রবর্তন করেন এবং বিশেষ করে কি করে হচ্ছে আম্বেদকরের নিজস্ব একটা স্বপ্ন ছিল সে আম্বেদকরের গ্রাম কর্মসূচির মাধ্যমে। এরপরে আমরা একজন নেতার কথা বললাম, মায়াবতীর কথা বললাম, যিনি কি করেছেন আম্বেদকর গ্রামটা যাতে খুব ভালোভাবে ফ্লারিশ করতে পারে সে ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এরপরে যেটা আমরা আসতে পারি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় 1999 সালে টিএমসি পার্টিটা কি হয়েছে টিএমসি প্রতিষ্ঠা করেন। তিনি বাজপেয়ীর নেতৃত্বাধীন ইন্ডিয়া সরকারের কেন্দ্রীয় রেল মন্ত্রী ছিলেন, সেন্ট্রাল মিনিস্টার ছিলেন রেল এবং তিনি যুব কংগ্রেস নেতা হিসেবে কি বলা হচ্ছে অনেক কিছু প্রবর্তন প্রচারণ অনেক কিছু করেছিলেন এবং কি হয়েছে এবং টিএমসি গঠনের জন্য এমনকি কংগ্রেসকে কি করে দিয়েছিলেন, কংগ্রেসকে ত্যাগও করেছিলেন।
এছাড়াও তিনি বামফ্রন্ট সরকারের জমি এবং অধিগ্রহণের বিরুদ্ধে নন্দীগ্রাম এবং সিঙ্গুরে তিনি কৃষকদের হয়ে কি করেছিলেন, সংগঠিত করেছিলেন, শুধু না কৃষকদেরও লড়াই করেছিলেন। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2015 থেকে 16 থেকে 21 এবং 21 থেকে এখনো চলছে। এই 35 বছর ধরে কখনো মমতা তার নেতৃত্বে টিএমসি শাসনকারী যে বামফ্রন্ট সরকার ছিল তাকে কি করে পরাজিত করে সরকার গঠন করে নেয়। সুতরাং এই হচ্ছে বলা যায় যে নেতৃত্ব, নির্বাচনের ক্ষেত্রে নেতৃত্ব দান বা লিডারশিপের কি ভূমিকা রয়েছে। এটা আমি বললাম ইউনিট 11। ইউনিট 11 খুব ছোট করে বলে দিলাম। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 12। ইউনিট 12টাও খুব সুন্দর। ইউনিট 12 এ আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে দলিত, ওবিসি এবং হচ্ছে ওমেন, মানে দলিত শ্রেণী, সমাজে পিছিয়ে পড়া যে শ্রেণী, ওবিসি শ্রেণী এবং মহিলা। এখন হচ্ছে জাতি, লিঙ্গ ইত্যাদি বিষয়গুলো না ভারতের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে এবং বিশেষ করে দেখা যায় যে দলিত বলা যায়, ওবিসি বলা যায় এবং মহিলাদের এই যে পরিচয়গুলো হয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে যে সেটা ভারতে ছাড়া এই মানে এই পরিচয়গুলো ছাড়া ভারতীয় সমাজ বা রাজনীতিকে কখনোই ইমাজিন করা যায় না বা কল্পনা করা যায় না। এই শ্রেণীগুলির প্রতিটি যে শুধুমাত্র ভারতের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক যে জীবন রয়েছে তাকেই প্রভাবিত করে তাই নয়, সঙ্গে সঙ্গে বর্তমানে অনেকে বলে থাকেন যে তারা তার সমাজের প্রান্তিক শ্রেণী, যারা মার্জিনাল লেবার রয়েছে, প্রান্তিক শ্রেণী রয়েছে, ক্লাস রয়েছে, তারাও কিন্তু এই বলা যায় সমাজের প্রান্তিক শ্রেণীর অন্তর্গত। তবে বিগত কয়েক বছরে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে এখন কি হচ্ছে, মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা বা পলিটিক্যাল কনসিয়াসনেস এবং রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার এগুলো যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পরবর্তী সময় তাদের অবস্থান অনেক বলা যায় যে আপেক্ষিকভাবে উন্নতি সত্ত্বেও দেখা গেছে যে দলিত, ওবিসি এবং মহিলারা তারা এখনো কিন্তু একেবারে মার্জিনাল বা প্রান্তিক গোষ্ঠী হিসেবে রয়ে গেছে, যে তাদের রাজনৈতিক সংহতি একটা চলমান প্রক্রিয়া। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দলিত। দলিত শব্দটি মারাঠি শব্দ, মারাঠি উৎপত্তি। আক্ষরিক অর্থ হচ্ছে, যদি আমরা দেখি দলিত কথাটা তাহলে বোঝা হয় যে ভাঙা বা জীর্ণ। এই দলিত পপুলারিটি পেতে শুরু করেছিল 1960-এর দশকের শেষের দিক থেকে এবং তাদের আন্দোলনের সূত্রপাত তখনই হয়েছিল এবং 1970-এর দশকের গোড়ার দিকে মহারাষ্ট্রে দেখা গেছে দলিত প্যান্থার নামে পরিচিত একটি দলীয় সংগঠনের কথা আমরা পড়ে থাকি। এই দলীয় সংগঠন হিসেবে যে দলিত প্যান্থার তৈরি হয়েছিল, ইস্তেহারে দলিত শব্দটিকে সেখানে চেষ্টা করেছিল কিভাবে ডেপিক্ট করা হবে, বলা হয়েছিল একটা ছাতা হিসেবে সেটাকে বর্ণনা করা যেতে পারে। যা কিছু সামাজিক গোষ্ঠী যেমন তপশিলি জাতি, এসসি, তপশিলি উপজাতি ছাড়াও হচ্ছে যে নব্য বৌদ্ধ, দরিদ্র, কৃষক, শ্রমিক শ্রেণী, নারীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল। শব্দটি দেখা যাচ্ছে যে 1990-এর দশকে দেখা যায় যে শব্দটি দেখা যায় 1990-এর দশকে সর্বভারতীয় স্বীকৃতি পেয়েছিল এবং সেক্ষেত্রে দেখা যায় দলিত কাদের আমরা বলবো আগে সেটা জানি। দেখা যায় যে দলিত একটি সামাজিক ও রাজনৈতিক বিভাগে প্রতিনিধিত্ব করে থাকে। তপশিলি জাতি একটি বিশেষ প্রশাসনিক এবং বলা যায় যে আইনগত শ্রেণীর সাধারণত অন্তর্ভুক্ত হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে যে দলিতদের সংঘবদ্ধকরণ, কিভাবে তাদের ইউনাইটেড করা যায়। সাধারণভাবে দেখা গেছে সামাজিকভাবে যে বৈষম্য এবং দারিদ্র গোষ্ঠী, বিশেষ করে দলিতরা ভারতীয় সমাজ ব্যবস্থায় কি হচ্ছে একাধিকবার
দেখা গেছে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বা এর মধ্যে রয়েছে অনেক সময় অনেক অপমানজনক মানে অবমাননাজনক অস্পৃশ্যতা বা নারীদের বলা যায় যে অনেক কিছু ব্যাপার, সেগুলো নিয়েও আলোচনা হয়ে থাকে। যদিও তাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই আগের থেকে পরিবর্তন ঘটেছে, সেটা তো বলা যায়। সেখানে হচ্ছে তবুও তাদের সমস্যা বিভিন্ন মাত্রায় দেখা যায় যে বিভিন্ন মাত্রায় সেটা অব্যাহত থাকে। এই রাজনৈতিক দল, দলিত সামাজিক যে সংগঠনগুলি, তাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে সমস্ত সিম্বল বা প্রতীক এবং রাজনৈতিক ক্ষমতায়ন, এছাড়াও অর্থনৈতিক সুযোগের স্বীকৃতির প্রশ্নে দেখা গেছে যে তাদের একত্রিত করার চেষ্টা করা হচ্ছে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মানে আমরা একটু ভাগ করে নিই, প্রাক স্বাধীনতার সময়কালে কি হয়েছিল আর পোস্ট ইন্ডিপেন্ডেন্সে কি হয়েছিল। সমসাময়িক দলিত আন্দোলনের উত্তরাধিকার রয়েছে ঔপনিবেশিক রাষ্ট্রের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ঔপনিবেশিক দলিত সংগঠনের কার্যকলাপে। এখন দেখা যাচ্ছে যে সেই কারণে ডেড ওভেটস book Dalit and the Democratic Relations, Dr. Ambedkar and the বলতে পারা যায় and the Dalit movement in the colonial India প্রত্যক্ষ উদাহরণ হিসেবে এগুলোকে আমরা পেয়ে থাকি। এখন বলা হচ্ছে চারটে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলো দেখা যাচ্ছে যে এই আন্দোলনগুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা কতগুলো বিষয়ের কথা বলতে পারি। যেমন মহারাষ্ট্র, সেখানে কি হচ্ছে সত্য সাধক হচ্ছে প্রচুর পরিমাণ লক্ষ্য করা যায়, বা তাদের দ্বারা সৃষ্ট আন্দোলনের আমরা যথেষ্ট সাক্ষী রয়েছি। এবং সেখানে বলা হচ্ছে যে একজন বিপ্লবীতে খুব বিখ্যাত হয়েছিলেন, মহিলা বিপ্লবী, যার নাম ছিল জ্যোতিরাও ফুল বলে ছিলেন তার নেতৃত্বে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্রাহ্মণ পুরোহিতের উপস্থিতি এবং ছাড়াই কৃষক এবং ঐতিহ্য অনুসারে বিবাহ অনুষ্ঠান ও অন্যান্য যে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদনের পক্ষে আছে। এখন হচ্ছে বলা যেতে পারে সাবিত্রীবাঈ ফুলে, তিনি আধুনিক ভারতে মেয়েদের জন্য যে প্রথম স্কুল খুলেছিলেন এবং অস্পৃশ্যতা, তারপরে হচ্ছে মুসলিম মেয়েদের শিক্ষার পথে তিনি আস্তে আস্তে প্রচার করেছিলেন। এবং শুধু তাই নয়, এবং লিঙ্গের সমতা এই বিষয়টির উপরেও জোর দিয়েছিলেন। এছাড়াও বলা যায় যে ভি.ডি. রাসমণি নায়িকা, যিনি পেরিয়ার নামে বেশি পরিচিত ছিলেন, মাদ্রাজ প্রেসিডেন্সিতে তিনি একটি আত্মসম্মানমূলক একটা আলোচনা সভার আয়োজন করতে চান, মানে একটি আত্মসম্মান আন্দোলনের নেতৃত্ব দেওয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বা তাকে বলা হয়েছে। এখন দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে জাতি বিরোধী চেতনা গড়ে তোলার ক্ষেত্রে সেই আন্দোলনের একটা সুদূর প্রসারী ফলাফল ছিল। এখন বলা যায় যে সেখানে নবশূদ্র, অর্থাৎ আমরা তো বেদে পড়েছি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। দেখা গেছে যে নবশূদ্র তাদের যারা চান্ডালা নামে পরিচিত ছিল, বেঙ্গল প্রেসিডেন্সির আন্দোলন নিম্ন সমাজ ব্যবস্থায় জাতিদের জাতিদের তাদের ও বাঙালি সমাজে বিশেষ করে সুবিধাপ্রাপ্ত অভিজাত বলা হচ্ছে জাতিদের বিরুদ্ধে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে। পাঞ্জাবে যে আদি বিবর্তনে অস্পৃশ্যতার কি বলা হচ্ছে জন্য, অস্পৃশ্যতার জন্য তাদের ধর্মীয় আনুষঙ্গ, যেমন একজন হিন্দু, শিখ না মুসলিম নির্বিশেষে একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করার কথা বলা হয়েছে। প্রত্যেকের নিজস্ব আলাদা একটা আইডেন্টিটি থাকবে। এছাড়াও বলা হয় এই সমস্ত আন্দোলনে জাতিভিত্তিক বৈষম্যকে বৈষম্যকে আক্রমণ করা একটা সাধারণ উপাদান হিসেবে পরিগণিত হবে। 1920 দশকে মাঝামাঝি থেকে এই বি.আর. আম্বেদকর
দেখা গেছে যে ধারাবাহিকভাবে অস্পৃশ্যতা বা অবদমিত শ্রেণী বা তপশিলি জাতিদের বলা যায় যে উদ্যোগের বিষয় লক্ষ্য করা যায় যে বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল ক্লাস, সোশ্যাল ক্লাস, সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্ব প্রদান করেছিলেন, কারণ স্বাধীনতা পূর্ব সময়েও দলিতরা পরিচিত ছিলেন। এছাড়া 1932 সালে দেখা যায় যে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত যে পুনা চুক্তি হয়েছিল, তার ফলস্বরূপ যৌথি নির্বাচনী এলাকার একটা নির্বাচন অস্তিত্ব গ্রহণের কথাও বলা হয়েছিল। এটি রাজ্যের বিধানসভা এবং কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি সহ এসসি এবং এসটিদের প্রদান করা হয়েছে। 1936 সালে আম্বেদকর বিভিন্ন বর্ণের যে শ্রমিক শ্রেণী রয়েছে তাদের একত্রিত করে একটা সংগঠন গড়ে তোলার কথা ভাবা হয়েছে, দ্যাট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। এরপরে বলা হচ্ছে পরবর্তীতে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে 1956 সালের বলা যায় 6ই ডিসেম্বর দেখা যায় যে তিনি 6ই ডিসেম্বর সেখানে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া নামে একটা নতুন রাজনৈতিক দল তৈরি হলো এবং সেখানে দেখা যাচ্ছে যে আম্বেদকরের মৃত্যুর পরে তার অনুসারীরা মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে গিয়েও এই ধরনের আরপিআই প্রতিষ্ঠা করেছিল। এরপরে বলা যায় যে ঔপনিবেশিক ভারতে দলিত আন্দোলন কতখানি ছিল। দেখা যায় 1956 সালে আম্বেদকরের মৃত্যুর পর যারা তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা তো বটে, এছাড়া 1957 সালে তিনি একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন যেটা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বা আরপিআই নামে পরিচিত হয়ে থাকে। আম্বেদকরের দ্বারা প্রতিষ্ঠিত এআইএসসিএফ ভেঙে দিয়ে আরপিআই গঠিত হয়েছে। মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের দলিত এবং অন্যান্য প্রান্তিক যে দলগুলোর মধ্যে কি রয়েছে যে আরপিআই এর একটা শক্তিশালী সমর্থন আছে। এটি ব্রিটিশ প্রতিরোধী অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ভূমি সংস্কার প্রবর্তনের প্রভাবের কথা এই বিষয়ে উল্লেখ করা যেতে পারে। এই নেতৃত্বে এবং মর্যাদা মূলত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় বা তারা কি হচ্ছে যে তারা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখার চেষ্টা করবে। এছাড়াও দেখা যাচ্ছে যে ইউপিতে এবং আরপিআই বিরোধী দলগুলির সাথে একত্রে কাজ করে মূল্য বৃদ্ধি, খাদ্য ঘাটতি এবং দেখা যাচ্ছে সাধারণ মানুষের অন্যায় এবং অন্যান্য সমস্যার বিরুদ্ধে জনগণকে একত্রিত করতে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। শুধু তাই নয়, 1950 থেকে 60-এর দশকে এই আরএসপি পার্টি বলা যায় যে রিজিওনাল সমাজবাদী পার্টি যথেষ্ট ভূমিকা ছিল এবং শুধু তাই নয়, এই পার্টি 1970-এর দশকে বেশ কি করা যায় যে 1970-এর দশকে প্রায় বন্ধ হয়ে যায়। এর প্রধান কারণ ছিল প্রধান নেতা উত্তরপ্রদেশকে জোট কংগ্রেস পার্টিতে প্রধান নেতা উত্তরপ্রদেশে কংগ্রেস পার্টিতে যোগদান করেছিল। এরপর বলা যাচ্ছে যে দলিত যুবকরা, দলিত মানে কি যারা পিছিয়ে পড়া, সেই দলিত যুবকরা দলিত নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিল, বিশেষ করে কংগ্রেস এবং রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে। এই দেখা যায় এই সমস্ত সংক্রান্ত যে পত্রিকা বা ম্যাগাজিন বেরিয়েছিল সেখানে দেখা যায় যে এই পত্রিকাগুলিতে বলা যায় যে দেখা যায় যে কবিতা, জাতপাত, নিপীড়িত প্রভৃতি সম্পর্কিত জীবন কাহিনী, আত্মজীবনীমূলক স্কেচ সমস্ত কিছু প্রকাশিত হয়, যা সাহিত্যের বৃত্তে সংগঠিত হওয়ার একটা ভালো মিডিয়া হিসেবে কাজ করবে।
বাবুরাও বাগুল এবং গঙ্গাধর পান্ডওয়ানের নেতৃত্বের মতো প্রখ্যাত মারাঠি সাহিত্যিক যারা ছিলেন, তারা দেখা গেছে ব্যক্তিত্ব এবং আন্দোলনের ক্ষেত্রে গঠনে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এছাড়াও আরো যে সকল নেতৃত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের মধ্যে ছিলেন নামদেও ধমাল, ডেভি জেডি পাওয়ার, অর্জুন ভাঙলে, অরুণ কুম্বলে। প্রথম তরুণ এরা ছিলেন আম্বেদকর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মরক্ষার জন্য ব্ল্যাক প্যান্থার পার্টি থেকে অনুপ্রেরণা দিয়ে 1999 সালে দলিত ব্যবস্থার গঠন করা হয়েছিল। এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে যে বিএসপি সংজ্ঞায় বহুজন সমাজ সংখ্যাগরিষ্ঠ একটা গোষ্ঠী গড়ে তুলেছে, কিন্তু সেখানেও বলা হচ্ছে যে সেখানে দলিত, ওবিসি বা ধর্মীয় দিক দিয়ে যারা মাইনরিটি ক্লাস রয়েছে এবং এটি উচ্চ বর্ণ এবং সঙ্গে সঙ্গে উচ্চ বর্ণ হিসেবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র সমস্ত কিছুকে বলা যেতে পারে বৈষম্যের পরিচয় লক্ষ্য করা যায়। 1985 সালের নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করার পর এই বিএসপি কথাটার মানে কি, এই প্রশ্নটাও মনে জাগছে এবারে। সেখানে হচ্ছে বহুজন সমাজ পার্টি। তা 1990 দশক থেকে 2010 এর দশকের শুরু পর্যন্ত সবচেয়ে কার্যকর দলগুলোর মধ্যে একটি সক্রিয় হয়ে উঠতে পারে এই প্রার্থনা, মানে একটি প্রকটিত হতে থাকে। বিএসপি নেত্রী ছিলেন কে? মায়াবতী। 4টে টার্ম তিনি ফিল আপ করেছিলেন। সে 4বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছে। বিভিন্ন বিএসপি সুরক্ষা যোজনায় দলিতদের কল্যাণের জন্য নীতি চালু হয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে তার প্রধান উদাহরণ হচ্ছে আম্বেদকর গ্রামে। এর স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে সামাজিক ন্যায় বিচারের সাথে যুক্ত রয়েছে যে সমস্ত আইকনগুলি এবং সেখানে দলিত আইকনগুলি এবং দেখা যায় দলিতদের অংশগ্রহণ কয়েক বছর ধরে বেড়েছে। তার সারা দেশে এই একটা অভিন্ন প্যাটার্ন বা বলা যায় যে একটা অভিন্ন কি বলবো, মানে হচ্ছে যে আইকন গুলোর ক্ষেত্রে তার একটা অভিন্ন প্যাটার্নও কিন্তু দেখাতে পারেনি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সামাজিক ন্যায় বিচারের সঙ্গে এই আইকন গুলো যুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে বা যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এবং দেখা গেছে বর্তমানে নির্বাচনী রাজনীতি প্রক্রিয়া, সামাজিক সাংস্কৃতিক সমস্ত কর্মকাণ্ডে দলিতদের অংশগ্রহণ নিশ্চয়ই আগের থেকে বেড়েছে, এটা আমরা কিছুতেই অমান্য করতে পারিনি। তবে তারা বলেন যে সারা দেশে কিন্তু একটু অন্য ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার প্যাটার্নটা পাল্টে গেছে। তবে ভারতের বিভিন্ন রাজ্যে তাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় এবং মানবাধিকার রক্ষার জন্য বিভিন্ন ধরনের দলিতরা যে আন্দোলন করেছিলেন সেগুলোকেও আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। বিএসপি নেতা হিসেবে মায়াবতী 4বার উত্তরপ্রদেশে কি বলা যেতে পারে যে কার্যকর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিভিন্ন ধরনের বিএসপি সরকার দলিতদের কল্যাণের জন্যই সাধারণত কাজ করে থাকেন এবং সেখানে পারফেক্ট উদাহরণ হচ্ছে বিশেষ করে আম্বেদকর গ্রাম। ঠিক আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে বলা যেতে পারে ভারতের বিভিন্ন রাজ্যে তাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় এবং মানবাধিকার রক্ষার জন্য কি বলা যেতে পারে, মানবাধিকার রক্ষার জন্য কি করা হয়েছে, দলিতদের আন্দোলনের উদাহরণ আমরা দেখতেই পারি। সুতরাং এরপরে আমরা যেটা পড়বো, দলিত মানে মনে রাখতে হবে সমাজের সব থেকে পিছিয়ে পড়া জাতি, যারা ভীষণভাবে একসময় প্রচন্ডভাবে শোষিত বা এক্সপ্লয়েটেড হয়ে যেত। এখন বলা হচ্ছে যে এরপরে আমরা আসি ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। ওবিসি হয়তো তাদের অবস্থা এতটা খারাপ ছিল না, তারা মানে যারা হচ্ছে যে এরকম বলা যায় যে অস্পৃশ্যতা অনুভব তারা করেননি, কিন্তু তারা সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে যে ওবিসি যথেষ্ট কি বলা হচ্ছে যে শিক্ষাগত দিক থেকে বলা যেতে পারে যে শিক্ষাগত দিক দিয়ে সেক্ষেত্রে পিছিয়ে আছে।
ওবিসি হলো ভিন্ন ধর্মের গোষ্ঠী বা একাধিক বর্ণ নিয়ে গঠিত যে শ্রেণীবদ্ধ সামাজিক শ্রেণীবিন্যাস রয়েছে এবং দেখা যাচ্ছে যে ঐতিহ্যগতভাবে বিভিন্ন বর্ণভিত্তিক পেশায় তারা নিযুক্ত রয়েছে। এছাড়াও দেখা যায় এই ধরনের শ্রেণীবিন্যাসের ফলে ওবিসির সামাজিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে অবস্থানটা একটু অন্যরকম হয়ে গেছে। এভাবে ওবিসিতে কয়েকটি বর্ণের একটি গোষ্ঠী ছাড়া আর কিছুই প্রতিনিধিত্ব করা যাবে না। ওবিসি গুলির বিপরীতে রয়েছে যারা তাদের কে থাকতে পারে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের পেছনে উল্টো দিকে রয়েছে জমির মালিক জাতি এবং বলা যেতে পারে সর্বাধিক বলা যায় যে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ এটা করা হচ্ছে। জাতিদের ঐতিহ্যগত যে পেশাগুলো রয়েছে সেই পেশাগুলো জমিদারদের সঙ্গে এবং তাদের নিচে জাতিগুলি মূলত মধ্য ও উচ্চ বর্ণের ঐক্য পরিষেবা প্রদান করে থাকে। এখন বলা যায় যে মধ্যবিত্তদের ঐতিহ্যগত মানে হেরিডিটারি যে ধরো পেশাদারি যে পেশাগুলো যেমন জমি চাষের সঙ্গে তাদের নিচেও জাতিগুলো মূলত কি হচ্ছে মধ্য এবং যেটা বর্ণের ঐতিহ্যকে পর্যালোচনা করে থাকে। এছাড়াও কিছু রাজ্যে সামাজিক শিক্ষাগত বলা যায় যে পিছিয়ে পড়া যে দুর্বল শ্রেণীগুলো রয়েছিল তাদের বিভিন্ন অনুষ্ঠান কি বলা যায় এবং ওবিসি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ারও কিন্তু দাবি উঠেছিল। এইভাবে পেশাগত এবং সামাজিক গঠনের পরিপ্রেক্ষিতে সাধারণ শ্রেণী ওবিসি দ্বারা সম্বোধন করা জাতগুলি সম্বোধন করা বলা যেতে পারে এই জাতগুলি মধ্যবর্ণের অধিকারী এবং সেক্ষেত্রে দেখা যায় যে জমি চাষ করে এমন বর্ণগুলোকে সামাজিক স্তর বিন্যাসে তার থেকে আর নিচে দেখা যায় না। পরবর্তীকালে তার সঙ্গে যুক্ত হয় ঐতিহ্যবাদী মানে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছে এমন ব্যক্তি যেমন হতে পারে সে ছোট থেকে বড় সবই হতে পারে নাপিত ছুতোর কুমোর জলের বাহক ইত্যাদি পরিবেশ বন্ধক জাতি। তাহাদের বর্ণের নাম এবং সংখ্যা রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হোক। ইউপি বিহার এবং রাজস্থান বলা যায় যে উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে 4টি জমির মালিক বা ভূমি চাষ করা রয়েছে যেমন বর্ণ হিসেবে যাদব গাজর গুর্জর রাজস্থানী কেওসিস কুর্মি কর্ণাটকের ভোকালিগাম এবং লিঙ্গরাজের লিঙ্গায়তের হলো জমির মালিক বলা যেতে পারে মধ্যবর্ণের অতিথি হিসেবে স্বীকৃতি পেয়ে থাকে। অর্থাৎ এরা এত বড় বড় ধরুন যে পেস্ট কিছু রয়েছে কিছু কিছু পোস্ট হোল্ড করছে তারা কিন্তু হাইস্ট পোস্টের ডিগ্রিটা পায় না। অন্ধ্রপ্রদেশে আবার দেখতে পাওয়া যায় অনেক সময় কাপুরের কথা বলা হচ্ছে, গুজরাটের তো প্যাটেল পদবী প্যাটেল এবং মহারাষ্ট্রে মারাঠিদের মতো বর্ণ গোষ্ঠীগুলো তাদের ওবিসি হিসেবে বলা হচ্ছে যে দেখার ওবিসি হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে। যদিও দেখা যায় যে ভূমি সংস্কারগুলি সমস্ত রাজ্যে তাদের ইচ্ছার উপরে অনেক সময় প্রভাব ফেলে এবং ফেললে দেখা যায় যে সেখানে বলা যায় যে ভারতের বিভিন্ন রাজ্যে ভূমি মালিকাধীন এবং বর্ণের এক শ্রেণী অন্য শ্রেণীর ভূমি সংস্কারের প্রভাব সুস্পষ্ট ছিল। অন্যান্য কিছু রাজ্য আছে যে রাজ্যগুলো এই জাতিগুলো তারা সেই সুযোগ সুবিধাটা নেয়নি। সমাজতান্ত্রিক দলগুলির ক্ষেত্রে রামমোহন লোহিয়ার কথা আমরা বলতে পারি। সমাজতান্ত্রিক আন্দোলনের প্রধান উদ্দেশ্যই ছিল ওবিসিদের কি করা এম্পাওয়ার্ড করা অর্থাৎ তাদের উচ্চে ক্ষমতায়ন করা। এই ক্ষমতায়নে প্রজাতন্ত্র যন্ত্র ছিল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংরক্ষণের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানকে তাদের প্রতিনিধিত্ব করতে দেওয়া। সমাজতন্ত্রী কর্তৃক নেতা এবং বলা যেতে পারে যে একজন বুদ্ধিজীবীর পাশাপাশি সমস্ত অনগ্রসর জীবনের জন্য তারা সংরক্ষণের পথে হাঁটা দেবে বলে বলেছিল। এরপরে হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে ওবিসি দের সমস্যা। ওবিসি হচ্ছে দুটো গ্রুপে সাধারণত বিভক্ত হয়ে থাকে। একটা হচ্ছে এমবিসি অর্থাৎ ম্যাক্সিমাম ব্যাকওয়ার্ড ক্লাসেস আর একটা হচ্ছে ইবিসি
অর্থাৎ দেখা যায় যে ইবিসি কিন্তু এমবিসি বা ওবিসিদের দাবি সরকার কর্তৃক এসসি বা এসটি সম্প্রদায়ের জন্য যে কিছুটা স্বীকৃতি দেওয়া হোক সেই বিষয়টার উপরে অতটা গুরুত্ব দেন না। এছাড়াও দেখা যায় যে সেখানে বলা হচ্ছে রাজ্যের পুরস্কার চাওয়ার দাবি, স্মরণীয় নায়কদের কি হচ্ছে যে ভূমিকা, সরকারকে চালিত করার জন্য ছুটি ঘোষণা, এই সমস্ত ধরনের দাবির কয়েকটা উদাহরণ নিশ্চয়ই বলা যেতে পারে। উদাহরণ হচ্ছে বিহারে ওবিসি সংরক্ষণ কোটা ওবিসি কারণে যথেষ্ট প্রভাবশালী হয়েছে এবং তাদের মধ্যে কিছু কিছু রয়েছে যে প্রভাবশালী যে সমস্ত ধরন রয়েছে তাদের মধ্যে একটা অংশ হয়তো হতে পারে, প্রশ্ন হতে পারে যে একটা পশ্চাৎপদ শ্রেণী হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে বা ইকোনমিক্যালি অ্যাকওয়ার্ড ক্লাস হিসেবেও আমরা তাদের ট্রিট করতে পারি। এছাড়াও 1999 সালে জাটতে এবং রাজস্থানে এবং 2000 সালে শিল্পী ইউপিতে কি করেছিল সরকার গঠন করার ক্ষেত্রে এই সরকার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছিল। 2014 সালে মহারাষ্ট্র সরকার মারাঠা যে সরকার রয়েছে মারাঠা সম্প্রদায়কে ওবিসি হিসেবে তাকে মর্যাদা দান করেছে, কিন্তু এটি এককভাবে কেউ সুপ্রিম কোর্টে কি লিখতে পারে না, মানে কি হচ্ছে যে একা কিন্তু সুপ্রিম কোর্টে সেই জোরটাকে নিতে পারে না। 2011 সালে মহারাষ্ট্র সরকার মারাঠা সম্প্রদায়কে ওবিসি বলে মর্যাদা দেয়, কিন্তু এটি একটি কি বলা হচ্ছে এখন সেটা 2021 সাল পর্যন্ত সেটা সুপ্রিম কোর্টে স্থগিত রয়েছে। রাজস্থানে যদিও দুর্জয়দের 51 তালিকায় অতজন মানে অন্তর্ভুক্ত করা হয়নি, তারা অন্যান্য ত্রুটি দূর করার উপর গুরুত্বটা দেওয়া হয়েছিল এবং রাজ্যগুলো বিশেষ অনগ্রসর কি বলা যাচ্ছে শ্রেণী হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। এছাড়াও কমিশনের রিপোর্ট আমরা যেটা পড়বো, মন্ডল কমিশনের রিপোর্ট। এখানে আজকে যে আমরা পড়ছি এত দলিতের কথা, ওবিসিদের কথা পড়ছি, এই আদার ব্যাকওয়ার্ড যে ক্লাসগুলো রয়েছে তাদের নিয়ে আলোচনাটা এতটাই ব্যক্ত যে অনেক সময় হয়তো মাথায় রেখে দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু এইগুলো পড়লেই বোঝা যায় যে খুব সোজা প্রশ্ন। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মন্ডল কমিশনের রিপোর্ট। এটা গুরুত্বপূর্ণ যে ওবিসিদের সংঘবদ্ধকরণ দক্ষিণ ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এটা উত্তরাখণ্ডের সমস্ত ক্ষেত্রে এটা অনেক বেশি শুরু হয়েছিল। 1990 দশকের শেষের দিক থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য এখন বর্তমানে কিছুটা সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও কিন্তু ভারতের সর্বস্তরে এই সংরক্ষণ প্রক্রিয়া ভালোভাবে বলা যেতে পারে প্রক্রিয়া ভালোভাবে প্রয়োগযুক্ত হতে থাকে এবং 1990 সালে ভিপি সিং, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ভিপি সিং এর নেতৃত্বে সরকারের মন্ডল কমিশনের রিপোর্ট পেশ করা হয়। এই মন্ডল রিপোর্ট 1980 সালে সাবমিটেড হলেও পরবর্তীকালে একটা আশা আছে 1990 সালের দশকে এই রিপোর্ট কি হচ্ছে সেখানে রিপোর্ট প্রয়োগযুক্ত হয় বা সেখানে প্রায় একক দশক পরে আবার এই রিপোর্ট গুলো নিয়ে আলোচনা শুরু হয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে মন্ডল কমিশনের প্রথম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল 1999 সালে না প্রথম পেয়েছিল 1977 সালে এবং 1977 থেকে 79 সালে জনতা সরকারের দ্বারা যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা মোরারজি দেশাইও নিজে মানে কি বলা যায় যে মানে বলা যায় যে দ্বারা তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, এই মোরারজি দেশাই ছিলেন এবং তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও দেখা গেছে যে ওবিসিদের সমর্থকদের বলা যায় কার্যকর প্রতিনিধিত্ব করেছিল, তাই মন্ডল কমিশনের নিয়োগ তাদের প্রচেষ্টার ফল বলে আমরা মনে করে থাকি। এটা বলা যায় যে মন্ডল কমিশনের রিপোর্ট ছিল প্রথমটা একটা ফার্স্ট রিপোর্ট এবং যা সর্বভারতীয় স্তরে ওবিসিদের সংরক্ষণের প্রবর্তনের কথা বলেছিল।
1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে ভারতীয় সংবিধানে যে 340 নম্বর ধারা রয়েছে, সেখানে সেই ধারায় ভারতের রাষ্ট্রপতিকে সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর শনাক্তকরণ এবং তদন্তের জন্য একটা কমিশন বাধ্যবাধকতামূলকভাবে গড়ে তোলার কথা বলা হয়েছে। 1951 সালে ভারতীয় সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী অনুসারে তার 15 থেকে 15 নম্বর ধারা 4 নম্বর যে উপধারা রয়েছে, সেখানে বলা হয়েছে যে রাজ্য তপশিলি এবং উপজাতির জন্য ইতিমধ্যে বিদ্যমান অনুরূপ যে বিধানগুলি ছাড়া অনগ্রসর শ্রেণীর অগ্রগতির জন্য প্রয়োজনীয় চেষ্টা করবে, বিকাশ করবে, বিধান দেবে, সমস্ত কিছু বলা যায়। এবার প্রথম অনগ্রসর শ্রেণী কমিশন 1953 সালে কংগ্রেস পার্টির গান্ধীবাদী নেতা কাকা কালেনকরের সভাপতিত্বে নিযুক্ত করা হয়েছিল। কালেনকর কমিশন 1955 সালে তার রিপোর্ট জমা দেয় এবং দেখা যায় যে ভারতে প্রায় 3000টি সম্প্রদায়কে সামাজিক এবং শিক্ষাগত দিক দিয়ে অনগ্রসর শ্রেণী হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই কালেনকরের কমিশনের রিপোর্ট গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের কাছে এটা অপশনাল ছিল। এই রিজেকশন কেন করেছিল কেন্দ্রীয় সরকার? এই রিজেকশনের প্রধান কারণ ছিল এটি যে এটি সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে অনগ্রসর শ্রেণীকে তাহলে কি করা হয়? চিহ্নিত করা হয়। করার কথা ক্ষেত্রে কোনো ঠিকমতো অবজেক্টিভ বা উদ্দেশ্যমূলক ক্রাইটেরিয়া মানদণ্ড গ্রহণ করা হয়নি। দ্বিতীয়ত, অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্বে ছিল পি.সি. মন্ডল। প্রায় 4000 গতিকে তিনি অনগ্রসর শ্রেণী হিসেবে চিহ্নিত করেছিলেন এবং সর্বভারতীয় স্তরে ওবিসিদের জন্য 27% সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে মন্ডল কমিশন দেখা গেছে যে তার রিপোর্ট কার্যকর হওয়ার সিদ্ধান্তকে খুব একটা চ্যালেঞ্জ জানানো হয়েছিল। তারপরে হচ্ছে ইন্দিরা বলা যেতে পারে ইন্দিরা সহায় এবং ভার্সেস হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলায় ভারতের সুপ্রিম কোর্ট ভারতের ইউনিয়নের রায় বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছিল এবং বলেছিল যে যারা ক্রিমি লেয়ারের অন্তর্গত রয়েছে, ক্রিমি লেয়ার, তারা কিন্তু ওবিসি সংরক্ষণের কোনো সুযোগ সুবিধা পাবে না, তারা সেখান থেকে ডিপ্রাইভড হবে বা বঞ্চিত হবে। এবারে আসে ক্রিমি লেয়ার বলতে কাদের বোঝানো হচ্ছে। এই ক্রিমি লেয়ার বলতে বোঝানো হয়েছে যে ওবিসি বর্ণের সেই সমস্ত ব্যক্তিদের যাদের পিতামাতার আয় রাজ্যে নির্ধারিত ওবিসিদের মাইনে থেকে মানে ওবিসি তার কি হচ্ছে নির্ধারিত যতখানি রোজগার তার থেকে কম এবং সেখানে বলা হচ্ছে যে তাই বলা হয়েছে যে তাই ক্রিমি লেয়ারের ক্ষেত্রে যেহেতু তাদের ইনকামের আপলিফমেন্টটা অনেক বেশি, সুতরাং তাদের সেখানে ওবিসি হলেও তাদের তাতে অন্তর্ভুক্ত করা যাবে না। 2005 সালে ভারতীয় সংবিধানের 76তম সংশোধনী প্রস্তাব 15 নম্বর অনুচ্ছেদে ধারা যে একটি অতিরিক্ত ধারা দেখা গেছে যে একটি অতিরিক্ত ধারা হিসেবে প্রতিভাত হয়। 15 নম্বর ধারার 5 নম্বর উপচ্ছেদে বা অনুসারে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপি সরকার একটা কাজ করেছিল, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ওবিসিদের সংরক্ষণের কথা ঘোষণা করেছিল। এরপরে আমরা আসবো যে মহিলাদের কি ভূমিকা। ভারতীয় সমাজের একটি প্রান্তিক অংশ হিসেবে মহিলারা সম্পত্তির উত্তরাধিকারের থেকে বঞ্চিত ছিল। একসময় তাদের কিছু দেওয়া হতো না, অস্বীকার করা হয়েছিল, লিঙ্গভিত্তিক বৈষম্য ছিল, চাকরি, বিয়ে বা জীবন পরিচালনার ক্ষেত্রে মেয়েরা সবসময় সাপ্রেসড হতো এবং সেখানেও তাদের মধ্যে ইকুয়ালিটি মানে মহিলা পুরুষের মধ্যে কোনো ইকুয়ালিটি মেনটেন হতো না, সাম্য বা স্বাধীনতার অভাব দেখা গিয়েছিল। এবং এখানে বলা হচ্ছে এমনকি রাজনৈতিক প্রতিষ্ঠানে প্রতিনিধিত্বের ক্ষেত্রে মহিলাদের সুযোগ সুবিধা সেভাবে কোনোদিনই ছিল না। এক কথায় বলা যায় যে inadequate এই কথাটা ব্যবহার করা হয়েছে, or lack of representation in political institution এর কথা ভাবা হয়েছে। অর্থাৎ সেখানে রাজনৈতিক প্রতিষ্ঠানে প্রতিনিধিত্বটাও ঠিক মতো হয়নি।
কিন্তু পরবর্তীকালে একটু যদি দেখানো যায় তাহলে দেখা যায় যে মহিলাদের মর্যাদা ক্ষেত্রে সেখানে অনেক চেঞ্জেস ঘটেছে বা পরিবর্তন ঘটেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ৭৩তম এবং ৭৪তম সংবিধান সংশোধনের ক্ষেত্রে বলা যায় স্থানীয় স্বায়ত্তশাসন এবং ব্যবস্থায় মহিলা প্রতিনিধিত্বের সুযোগ অনেকখানি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং শুধু তাই নয়, তাতে বলা হয়েছে যে কখনো কোনো একটি বিরাট অংশের মহিলারাও এই সুযোগ সুবিধা থেকে পাবে, কিন্তু বাস্তবে আজও কিন্তু বিরাট অংশের মহিলারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বেশ কিছু নেতা ও সংগঠন ভারতে নারীদের সমস্যা নিয়ে যথেষ্ট আলাপ আলোচনায় জড়িত থাকেন। নারীদের উদ্বেগ মোকাবিলার প্রয়াস স্বাধীনতা পূর্ব সময় থেকে পাওয়া যায়। ঊনবিংশ শতাব্দীতে সমাজ অংশগ্রহণ করে নারীদের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে এবং যথেষ্ট সমস্যা নিরাধনের ক্ষেত্রে এগিয়ে এসেছিলেন যে যারা ঊনবিংশ শতাব্দীতে যারা স্টেট রিফর্মার বা সমাজ সংস্কারক ছিলেন। সমাজ সংস্কারকরা তারা কি কাজ করতে চেয়েছিলেন? বলা হয় যে সতীদাহ প্রথা, বাল্য বিবাহ প্রথা এবং বৃদ্ধি পুনর্বিবাহের উপর নির্দেশিকা প্রভৃতি নারী বলা যায় যে কার্যকর লঙ্ঘনকারী বলা যেতে অধিকার নারীবাদী অধিকার মানে বলা হচ্ছে নারীর অধিকার লঙ্ঘনকারী বলা যায় যে খারাপ সামাজিক প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই লড়াইয়ে পুরুষ ছাড়াও আমরা দেখাচ্ছি যেমন পুরুষদের অংশগ্রহণ আছে নিশ্চয়ই স্বাধীনতার যুদ্ধ থেকে সবকিছুর ক্ষেত্রেও এই লড়াইয়ে পুরুষ ছাড়াও কিছু কিছু নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তাদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন যেমন সাবিত্রী বাই ফুলে, ফতেমা শেখ, পণ্ডিত রমাবাই প্রমুখ। তারা স্বাধীনতা বা স্বাধীনতার পরবর্তী সময় বিশেষ করে কয়েক ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে সুশীল সমাজের সংগঠন সাধারণ জনগণ এবং বলা হচ্ছে যে ব্যক্তি নারী যে বৈষম্য করা যাবে না সে বিষয়ে কি হয়েছিল আন্দোলন করেছিল। 1970-এর দশকে দেশে নারীদের সমস্যা সম্পর্কে একটা চেতনা ক্রমশ কনসাসনেস ডেভেলপ করছিল। নতুন নতুন সমস্যা উচ্চারিত হয়েছে, নতুন নতুন গোষ্ঠীও এগিয়ে এসেছে। বিভিন্ন মহিলা সংক্রান্ত যে বিষয় যুক্ত হয়েছে তার মধ্যে সেগুলো হচ্ছে এক হচ্ছে অধীনতা এবং শোষণ, দ্বিতীয়ত রয়েছে যেটা বলা যেতে পারে যে গুরুত্ব পায় সংসদে এবং কি হচ্ছে সংসদ মানে পার্লামেন্ট আর রাজ্য বিধানসভায় মহিলাদের সংরক্ষণ, সেটা প্রায় 1/3 সংরক্ষণের কথা বলা হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে শাস্তি, সতী, বাল্য বিবাহ, পারিবারিক অশান্তি ইত্যাদি ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বলা হচ্ছে নারীদের কতখানি ভূমিকা রয়েছে সেটাও কিন্তু প্রশ্নের মুখে উঠে আসছে। এরপর বলা হচ্ছে নারীরা কিভাবে সংঘবদ্ধ হবে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে নারীরা যে সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করেছে, যা করছে বা করেছে বা করবে, যেমন চিপকো আন্দোলন খুব বিখ্যাত একটা পরিবেশ আন্দোলন, অ্যালকোহল বিরোধী বা মাদক দ্রব্য বিরোধী আন্দোলন বা মূল্য বৃদ্ধি বিরোধী আন্দোলন ইত্যাদি আন্দোলনগুলো পরিবেশগত আন্দোলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য সামাজিক সংগঠনগুলো থেকে বরং বলা যায় যে মহিলা সংগঠনগুলি বেশি অংশগ্রহণ করেছিল। এই আন্দোলনগুলো প্রথম দিকে পুরুষতান্ত্রিক ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু তারা পরবর্তীকালে তারাও নিজেদের অনেকটা মডিফাই করে ফেলে। বৈষম্যের বিরুদ্ধে সমতার আকাঙ্ক্ষা, এই জন্য নারীদের সংঘবদ্ধ হওয়ার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। শুধু সংঘবদ্ধ হলেও হবে না, নারী আন্দোলনটাকে জোরদার করার কথা বলা হয়। পুরুষতন্ত্র ভিত্তিক অসাম্যকে চ্যালেঞ্জ বলা যায় যে অসাম্যকে তো চ্যালেঞ্জ করা হয়েছিল, যে কি জানানো হয়েছিল। এরপরে বলা হচ্ছে সেখানে আমরা উদাহরণ হিসেবে দুটো উদাহরণের কথা বলতে পারি। কিরকম উদাহরণের কথা বলতে পারি? যেমন 2012 সালে there was a massive mobilization in Delhi against the gang rape of a student who came to be known as Nirbhaya, not her real name.
অর্থাৎ দেখা যায় 2012 সালে দিল্লিতে একটা ম্যাসিভ মানে একটা ভালো মতো জনগণ মানে জনসম্প্রদায় কি হয়েছিল যে যাদের মানে জনসম্প্রদায় ঘটনা খুব নিন্দা করেছিল যে সেখানে দিল্লিতে একজন স্টুডেন্টকে গণধর্ষণ করা হয়েছিল এবং তার নামটা এখানে নিয়ে নেওয়া হচ্ছে নির্ভয়া নাম দিয়ে। নির্ভয়া মামলা ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের ফলে মহিলাদের বিরুদ্ধে এক ধরনের জঘন্য এই ধরনের অপরাধ করার প্রবণতাটা ক্রমশ কমে যাবে বলে মনে করা হচ্ছে এবং সেটা যাতে কমানো যায় সে প্রসঙ্গে বিচারপতি ভার্মাও কয়েকটি কমিটিতে কতগুলো কথা বলেছে। বিচারপতি ভার্মা কমিটি এই ধরনের অপরাধের ক্ষেত্রে 10টা বলেছে যে সুপারিশ করেছে। কি রকম করেছে? একটা হচ্ছে ভ্রমণ প্রবণতা তৈরি করা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পিছু নেওয়া এবং অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করাটা একটা গিল্টি বা অপরাধ হিসেবে বিবেচিত হবে। তৃতীয়ত হচ্ছে যারা নাবালিকাকে ধর্ষণ করবে তাদের প্রত্যেককে 10 বছরের কারাদণ্ড দিতে হবে। চতুর্থত গণধর্ষণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং ন্যূনতম 20 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। এছাড়া ধর্ষণের কারণে মৃত্যু হলেও 20 বছরের কারাদণ্ড। এছাড়া বলা হচ্ছে যে কি ধরনের ম্যারিটাল রেপ অ্যাজ হচ্ছে মানে অ্যান অফেন্স, অর্থাৎ বলা যাচ্ছে যে ম্যারিটাল মানে বৈবাহিক ক্ষেত্রেও যদি ধর্ষণ হয় সেটাও একটা অফেন্স হিসেবে বিবেচিত হবে। 1987 সালে রাজস্থানের একটা গ্রামে একটা ঘটনা ঘটে এবং সেখানে তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া ক্ষেত্রে গলন্ত চিতার আগুনে মহিলারা কি করেছিল তোমার মহিলাটি কি দিয়েছিল ঝাঁপ দিয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই সময় সুশীল সমাজের সংগঠনগুলো এই ঘটনার প্রচন্ড নিন্দা করে। ফলস্বরূপ অর্থাৎ রাজস্থান খুব চাপে পড়ে যায় এবং ফলস্বরূপ রাজস্থান হাইকোর্ট রাজস্থান সরকারকে বার্ষিক যে সতী মেলা হয় মাতুতু যেটা বন্ধ করে দেওয়ার কথা বলে এবং বলা হয়েছিল করে দেওয়ার কথাই শুধু তাই নয় 1987 সালের মধ্যে আইন অনুসরণ করে বলা যেতে পারে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছিল। এখানে বলা যায় যে দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট পাস দ্য প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ গৃহে অনেক রকম ভায়োলেন্স হয় সেগুলো থেকে রক্ষা করার জন্য 2005 সালে একটা গভর্নমেন্ট একটা কি করেছে একটা তোমার আইন জারি করেছে, দ্যাট ইজ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, যেখানে সামাজিক ন্যায় বিচারের উপরে খুব ভালোভাবে বলা হয়েছে। শুধু তাই বলা হয়েছে তাই নয় এবং সেখানে বলা হয়েছে এনশিওরিং জাস্টিস ফর ওমেন ফেসিং ক্রাইম ফর দ্য ক্রাইম বাই আ ম্যারিড husband and by married at the hands of her husband or those or or যারা মানে সেটা হচ্ছে যে অর ফ্রেন্ডস অর হচ্ছে লিভ ইন রিলেশনশিপ, অর্থাৎ বন্ধুদের দ্বারা বা লিভ ইন রিলেশনশিপে রয়েছে, লিভ টুগেদারে রয়েছে বা যার স্বামীর দ্বারা অত্যাচারিত হলেও সেখানে কিন্তু সেটা বিরাট অপরাধ বলে বিবেচিত হবে। এবং কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি যেমন প্রতিরোধ করার জন্য 2013 সালে মহিলাদের জন্য একটা নিরাপদ কাজের জায়গা নিশ্চিত করার কথা বলা হয়েছে এবং সেই প্রসঙ্গে সেখানেও একটা যৌন হয়রানি বিরুদ্ধে একটা আইন প্রবর্তন করা হয়েছে, যেখানে প্রতিরোধমূলক একটা আইনের কথা বলা হয়েছে যার মাধ্যমে মহিলারা নিজেদের রক্ষা করতে পারে। এছাড়া 73 এবং 74তম যে সংবিধানে সংশোধনী আইনে দেখা হয়েছে শহর, গ্রাম, পৌরসভাগুলিতেও পঞ্চায়েতের মোট আসনের 1/3 মানে হচ্ছে সেখানে কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েত সব ক্ষেত্রে মহিলাদের 1/3 সংরক্ষণের কথা বলা হয়েছে। এছাড়াও নারীদের ক্ষমতায়ন এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও রাজনৈতিক চেতনা বৃদ্ধির কথা বলা হয়েছে এবং সেটা যথেষ্ট আজকে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের সংরক্ষিত আসনে নির্বাচিত সদস্যরা নারী নিশ্চয়ই রয়েছে কিন্তু অনেকে তার সমালোচনা করেছেন
তারা বলেছে যে সেক্ষেত্রে নির্বাচিত মানে মহিলা প্রতিনিধি হয়ে পুরুষরাও এমন করে কাজ করে তখন মনে হয় যেন তারাই হচ্ছে সত্যিকারের নির্বাচিত প্রতিনিধি। এমন পরিস্থিতিতে সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি হিসেবে নারী যারা রয়েছে তারা তাদের ভূমিকাটা ঠিকমতো পালন করতে পারছে না, বরং তারা প্রক্সিতে পরিণত হয়েছে। ১৯৯৬ সালে এইচ.ডি. দেববরুয়ার নেতৃত্বে যুক্ত ফ্রন্ট দ্বারা মহিলা সংরক্ষণ বিল উত্থাপনের বিষয়ে নির্বাচিত সংস্থায় মহিলাদের সংরক্ষণের প্রদানের কথা বলা হয়েছে, যেটা সংসদে বিধানসভায় নিশ্চয়ই সমস্ত ক্ষেত্রে বিধানসভায় ১/৩ সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু ২০১০ সালে the bill was passed by রাজ্যসভা পাস করেছিল। It failed the majority, কিন্তু পেতে লোকসভায় সে ব্যর্থ হয়েছিল এই বিলটা। দেওয়ানে কেন হয়েছিল, পলিটিক্যাল পার্টিস কেন অপোজ করেছিল, সেখানে বলা হয়েছিল নিশ্চয়ই এখানে তোমার সংরক্ষণ আসন, মহিলাদের আসন সংরক্ষণের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু সেখানে এসসি এসটি দের কথা ভেবেই করা হয়েছে। কিন্তু তাছাড়াও তো অনেক ছোট ছোট রয়েছে যারা ধরো আদিবাসী রয়েছে বা দলিত রয়েছে, ওবিসি রয়েছে, তাদের কথা তো ভাবা হয়নি। However, reservation in this legislative body, সুতরাং এই সমস্ত যে আইনগত বডিতে যে সংরক্ষণের কথা বলা হয়েছে এসটি এসটি সেক্ষেত্রে, সুতরাং সেটাও কিন্তু বাস্তবে ঠিক মতো কি করা হচ্ছে, এসসি আজও যেটা রয়েছে এসসি এসটি এদের জন্য, অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের জন্য রিজার্ভেশনের কথা বলা হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে অন্যান্য যে রিপ্রেজেন্টেটিভ কমিউনিটি রয়েছে তাদের জন্য কিন্তু সেভাবে বলা হয়নি। অর্থাৎ সেখানে আদিবাসী, দলিত বা ওবিসিরা আজও কিন্তু, হয়তো ওবিসিদের অবস্থা আজ অনেকটাই ভালো হয়েছে, কিন্তু তাহলেও আদিবাসী একেবারে বা দলিত তারা কিন্তু এখনো সেইভাবে গুরুত্ব বা ইম্পর্টেন্স পাচ্ছে না। এবং সেই ক্ষেত্রে তাই বলা হচ্ছে যে তাদেরও যাতে গুরুত্বটা দিয়ে আলোচনায় নিয়ে আসা যায়, তাদের জন্য সংরক্ষণ ব্যবস্থাকে বা রিজার্ভেশনটাকে আরো যদি কিছুটা পরিবর্ধন করা যায়, তবে সেটা কিন্তু দেশের পক্ষে ভালো হবে। সুতরাং সমস্ত দিক বজায় রেখে গভর্নমেন্টকে বা ভারত সরকারকে সেভাবে চলতে হবে যাতে সাধারণ ক্যাটেগরি, সাধারণ শ্রেণী যারা রয়েছে তারাও যথেষ্ট গুরুত্ব পাবে, আর যারা সমাজে পিছিয়ে পড়া রয়েছে, যারা পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণী রয়েছে, তারা প্রত্যেকে যাতে যথেষ্ট গুরুত্ব পায় সেই ব্যাপারটিও দেখতে হবে। আজকে তাই বলা যেতে পারে যে বলা যায় ইউনিট 11 এবং ইউনিট 12 এই দুটোর মানে যে বক্তব্য আজ আমি অর্চিতা শীল রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই সমাপ্তি। নমস্কার।